একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। কেমন লাগছে ভালোবাসার মরশুমের গল্পগুলো? আজকে নিয়ে এসেছি একটি ভালোবাসার উপাখ্যান, তৃতীয় পর্ব। অনেকে নিশ্চয়ই ভেবে এসেছিলে যে আজকের পর্বটাই অন্তিম পর্ব, কিন্তু আর একটা পর্ব এখনো আসবে। গত বেশ কিছুদিন ধরে গল্পের নিচের কমেন্টগুলো আমরা লক্ষ্য করেছি। সেখানে কারো কারো মতে গল্প হয়ে যাচ্ছে ওয়েব সিরিজের মতো, বড্ড লম্বা। আবার কারো কারো মতে গল্পটা একটু বিস্তারিত না হলে হঠাৎ করে শেষ হয়ে গেলে কেমন যেন মনটা অস্থির হয়ে থাকে। পাল্লা ভারী এই দ্বিতীয় দলেরই। তাই আমিও মন দিয়ে একদম তোমাদের মনের মতো করে গল্পটা সাজাচ্ছি। আশা করি তোমাদের সবাইকে পাশে পাবো। আজকের গল্প একটি ভালোবাসার উপাখ্যান, তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি অন্তরা, আমার সঙ্গে রয়েছে প্রীতম, শিপ্রা, চৈতালি, মৌ, জয়িতা, শুক্লা, শান্তনু, সৌর্য, সায়নদীপ এবং মধুমিতা। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই। উফ, রুকু, ছাড় হাতটা, রুকু। তাড়াতাড়ি চল দিদি ভাই, 5:30 বাজতে চললো। উফ, এত জোরে টানছিস কেন? আরে আরে, পড়ে যাব তো। কোথায় যাচ্ছি সেটা তো বলবি নাকি? কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এসব পরে বলছি, আগে তাড়াতাড়ি চল তো। উফ উফ, এই দস্যিটাকে নিয়ে আর পারা যায় না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি রুকুদি, তোমার এখন আসার সময় হলো? 5:30 বাজে। কিরে পিন্টু, তুই এই বিকেলবেলা? এই রুকু, তুই পিন্টুকে ডেকেছিস কেন? আরে কোথায় যাব আমরা এখন টোটো করে? টোটো কোম্পানি করতে, তাড়াতাড়ি চল। উফ উফ, মাথা এক লাফে টোটোতে উঠে পড়ল রুক্মিণী। তারপর হাত ধরে টেনে পূজাকেও তুলল টোটোতে। তারপরেই কন্টিনিউয়াসলি বকবক করতে করতে এগিয়ে চলল গন্তব্যে। পূজা তো একেবারে কনফিউজড, কোথায় যে যাচ্ছে, কেন যে যাচ্ছে কিছুই জানে না। 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, 5টা বাজে দেরি করিস না। ওরে পিন্টু, 5:30 বাজে দেরি করিস না, তাড়াতাড়ি চল, দেরি করিস না। এই কি হচ্ছে সব? চুপ কর, রাস্তার মধ্যেখানে চুপ কর বলছি। কেন? গানই তো গাইছি, অন্য কিছু তো আর করছি না। আচ্ছা দিদি ভাই, আজ কিন্তু কাকিমার একটা কথা একদম মিলে যাচ্ছে, বল। মায়ের কথা? মায়ের কি কথা? আরে ওই যে কাকিমা বলে আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, আজ সত্যি সত্যি টোটো করে ঘুরছি, কি মজা হচ্ছে বল। অসম্ভব, তোকে নিয়ে যে কি করব আমি সত্যি জানি না। তবে সব থেকে বেশি কষ্ট হয় আমার ঋগ্বেদ বাবুর জন্য। জবের থেকে তোদের বিয়ে ঠিক হয়েছে না, বাবা রোজ ঠাকুরের সামনে হাত জোড় করে প্রার্থনা করছে, হে ভগবান আমার জামাইটিকে সুস্থ রেখো, ভালো রেখো। ব্যাস ব্যাস, করলি তো, সেই অশুভ কাজটাই করলি। যাচ্ছি একটা শুভ কাজে, নামটা করতেই হলো তোকে। রুক্মিণীদের বাড়ি থেকে পূব দিকের বেশ কিছুটা পথ এগোলেই নদী অঞ্জনা। নদীর পাড়টি বড় সুন্দর, বাঁধানো বসার জায়গাও রয়েছে। আজ এখানেই রুক্মিণী ধরে বেঁধে নিয়ে এসেছে পূজাকে। রুকুদি, এসে গেছি। এই নদীর পাড়ে নিয়ে এলি কেন রে? তোমার সঙ্গে একটু প্রেম করব ডার্লিং। মা শুনলে কিন্তু খুব বকাবকি করবে রুকু। আরে না না, কাকিমা জানতেই পারবে না, আর জানতে পারলেই বাকি বলবো হবু জামাইবাবু ডেকেছিলেন তাই নিয়ে এসেছি। হবু জামাইবাবু? হবু জামাইবাবু মানে?
মানে তোর মামার মায়ের একমাত্র মেয়ের বরের জামাই, বুঝলি? বুদ্ধ একটা। পূজাকে টোটো থেকে নামিয়ে আবারও ওর হাত ধরে রুকু দৌড় দিল নদীর পাড়ের বড় অশ্বত্থ গাছটার দিকে। মিনিট 15 হয়েছে এখানেই দাঁড়িয়ে রয়েছে রূপক। আজ পূজার সঙ্গে দেখা করবে ও। রুক্মিণীর বিয়ে ঠিক হয়ে গেছে কানাঘুষো শুনেছে, তবু কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। ঠিক করেছে আজ সোজাসুজি জিজ্ঞাসা করবে পূজাকে। যাই বলুক রুক্মিণী, এইভাবে ওদের তিনজনের জীবন নষ্ট হতে দেবে না রূপক। রূপককে দেখেই ঢোক গিলল পূজা। এই রে, এ কি করে ফেলেছে রুক্মিণী? কি করে কথা বলবে ও রূপকের সঙ্গে? এই যে রূপক দা, তোমার আমানত। রুকু, চুপ করবি। এ কি ভাষা? পরিশুদ্ধ হিন্দি ভাষা। নাও, তোমরা এবার বকবকুম শুরু করে দাও। আমি বরং পিন্টুর সঙ্গে বসে জমিয়ে একটু আড্ডা দিয়ে আসি আর কয়েকটা গান গেয়ে আসি। দিদিভাই, কথা হয়ে গেলে আমাকে ডাকিস কিন্তু। বিকেল বেলার গধূলি আলোয় সবুজ সালোয়ার কামিজে পূজার রূপ আজ বড্ড খুলেছে। নদীর পাড়ের শান্ত স্নিগ্ধ হাওয়া ছুঁয়ে যাচ্ছে পূজার চুলগুলো। মাথা নিচু করে দাঁড়িয়ে ওড়নার কোণটা হাতের মধ্যে পেঁচিয়ে চলেছে পূজা। কি যে বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে রূপকের অবস্থা তো তার থেকেও খারাপ। পূজাকে সেরকম চোখেও দেখেনি কোনোদিন, কিন্তু আজ কি কারণে ও এসেছে ও জানে, আর তাই হয়তো একটু অস্বস্তি হচ্ছে। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে রূপক বলল, পূজা, সত্যি বলতে কি আমি তোমাকে কোনোদিন মানে এইভাবে মানে তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি? মাথাটা নিচু করেই ফিক করে হেসে ফেলল পূজা। বড্ড অপ্রস্তুতিতে পড়ে গেছে রূপক। কি যে করে না, কবে যে বড় হবে রুক্মিণীটা। ওকে হাসতে দেখেই রূপক একটু অবাক হলো। তারপর ও বলল, দেখো পূজা, সত্যি বলতে কি আমি তোমাকে সেই চোখে কোনোদিনই দেখিনি। একই পাড়ায় আমরা থাকি, তুমি পড়াশোনাতেও খুব ভালো, সেই সূত্রেই ওই যেটুকু আর কি। কিন্তু তোমার সঙ্গে এই রকম কোনো সম্পর্ক হবে আমার, সেটা আমার ভাবনার মধ্যেও আসেনি কোনোদিন। আর তাছাড়া দেখো পূজা, সোজা কথা বলতে আমি সোজাভাবেই ভালোবাসি। আমি পছন্দ করি আসলে আসলে আমি একজনকে খুব। রূপকের কথাগুলো শুনেই পূজার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। দলা পাকানো একটা কিছু গলার কাছে কেমন যেন আটকে এলো। অবাধ্য কান্নাগুলো ভিড় করে এলো দুই চোখে। অন্য কাউকে ভালোবাসো রূপকদা? সোজাসুজি রূপকের দিকে তাকালো পূজা। তখনও ওর দিঘির মতো দুটো চোখে টলমল করছে জল। ওর চোখে চোখ পড়তেই আটকে গেল রূপকের চোখ দুটো। বড্ড কষ্ট মেয়েটার চোখে। সদ্য মন ভেঙেছে রূপকের। মন ভাঙার কষ্ট উপলব্ধি করতে পারেও। সব সত্যি কথা বলতে চেয়েও বলতে পারল না রূপক। বরং যেটা করলো সেটা যে ও কোনোদিন করতে পারে ভাবতেই পারেনি ও। পূজার চোখের দিকে একভাবে তাকিয়ে রইল। তারপর বলে উঠল, কিন্তু সে আমায় ভালোবাসে না পূজা, সে তো অন্য কাউকে বিয়ে করে। আবারও মাথা নিচু করে ফেলল পূজা। তারপর বলল, ভালোবাসলেই ভালোবাসাকে নিজের করে পেতে হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে রূপকদা? ভালোবাসার আগে তো আর এমন কোনো শর্ত থাকে না যে বিপরীত পক্ষ তোমাকে ভালোবাসবেই, বরং উল্টোটাই তো বেশি হয়, তাই না? আমি তোমাকে এখানে জোর করতে আসিনি। আমি শুধু আমার মনের কথাটা তোমায় জানাতে চেয়েছিলাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। নিজের মনে অন্য কাউকে রেখে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজেকে কষ্ট দিতে হবে না রূপকদা।
যেদিন সত্যিই তুমি আমাকে নিজের জীবনে সামান্যতম জায়গা দিতে পারবে, সেদিন একটিবার আমাকে বলো, আমি ছুটে চলে আসবো তোমার কাছে। তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে? থাকবো রূপকদা, তুমি যতদিন বলবে ততদিন অপেক্ষা করে থাকবো। আমার আমার মনটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে পূজা। তোমার ভাঙা মনকে না আমি জোড়া লাগিয়ে দেব? হ্যাঁ, একটা সূক্ষ্ম দাগ থেকে যাবে হয়তো, তাতে আমার কোনো আপত্তি নেই। যে মন ভালোবেসে আঘাত পায়নি সে ভালোবাসার মর্ম বুঝবে কি করে, তাই না রূপকদা? পূজা, তুই বড্ড ভালো মেয়ে রে। তুই পড়াশোনাতেও এত ভালো, কিন্তু আমি তো বেকার। আমাকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি না। যে নিজে ভালো তার চোখে সবাই ভালো, আর বেকার সে তো আমি নিজেও। আমার মতো একটা বেকার মেয়েকে তুমি বিয়ে করতে পারলে, আমি বেকার একটা ছেলেকে কেন বিয়ে করতে পারবো না? ওরে, ওসব তত্ত্ব কথা পড়ে। যখন অভাব দরজায় এসে কড়া নাড়বে না, তখন এসব কথা জানলা দিয়ে পালাবে। তুমি না বড্ড বোকা রূপকদা। আমরা এখন বেকার বলে কি সারা জীবন বেকার থাকবো? তুমি চাকরির চেষ্টা করবে, আর আমি এডুকেশন লোন নিয়ে এমবিএটা করে নেব। তারপর যে আগে চাকরি পাবে সে অন্যের দায়িত্ব নিয়ে নেবে, সোজা হিসেব। পূজার কথা যতই শুনছে ততই অবাক হয়ে যাচ্ছে রূপক। এত ভালো মনের মেয়ে পূজা, এতদিন তো জানতই না রূপক। জীবনসঙ্গী তো এমন হওয়াই উচিত, একে অপরের পরিপূরক। কিন্তু মিনির জায়গায় ও পূজাকে... কি এত ভাবছো রূপকদা? যাকে ভালোবাসো তার জায়গায় আমাকে বসাতে অসুবিধা হচ্ছে, তাই তো? আচ্ছা, কেন এরকম চেষ্টা করছো বলো তো? যাকে সত্যিই ভালোবেসেছো তাকে তার জায়গাতেই থাকতে দাও না। যদি তোমার মন সায় দেয়, তার পাশেই না হয় আমায় একটু জায়গা দিও। আমার নিজের উপর বিশ্বাস আছে রূপকদা, একদিন তোমার মনে আমার জায়গাটা তার থেকেও বড় আকার নেবে, আর তুমিও তখন... উফ বাবা, পারিস দিদি ভাই, কত কথা কত কথা। এই বলে লজ্জায় মুখ তুলতে পারবে না, আর এদিকে একদিনেই সারা জীবনের গল্প করে ফেলবে গো। বলি দিদি ভাই, সময়ের চিন্তা কি আছে? 6:30 বাজতে চললো যে। সে কি? চল চল, বাড়ি চল শিগগির। আসছি রূপকদা, আসছি। হ্যাঁ বাবা, এখনো দাদা? অবশ্য বাঙালিদের তো সবকিছু দাদা দিয়েই শুরু হয়, তাই না বল? মার খাবি রুকু, চুপ কর। চল চল, চটপট চল, খালি বাজে বকা। দিদি ভাই, তুই এগো, আমি রূপকদার সঙ্গে একটু কথা বলে আসি। কথা? কি কথা? বাবা, দেখিস সন্দেহ করছিস নাকি? ওরে, তোর বরকে আমি কেড়ে নেব না রে। আমার বরটিও কিন্তু কম সুন্দর নয়, বুঝলি? পাগলি একটা, মুখে কিছু আটকায় না, না? যা তাড়াতাড়ি কথা সেরে আয়, আমি টোটোতে গিয়ে বসছি ততক্ষণ। পূজা এগিয়ে যেতেই রুক্মিণী রূপককে বলল, রূপকদা, আগামী মাসের 20 তারিখ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। অনেক দায়িত্ব কিন্তু নিতে হবে তোমাকে। স্পেশালি আমার পায়ের আলতাটা তোমাকে কিন্তু এঁকে দিতে হবে। কোনো না শুনবো না কিন্তু। মিনি, তুই শেষ পর্যন্ত আমার জন্য? তোমার জন্য? পাগল হলে নাকি? ঋগ্বেদকে দেখেছ? দেখলে এমনটা বলতে না। ওকে আমার বড্ড ভালো লেগে গেছিল রূপকদা, তাই তো আমি না করতে পারিনি। বরং বলতে পারো খানিকটা আগ বাড়িয়েই।
কাকে বোঝাতে আসছিস? কি ভাবছিস আমি জানি না তুই কেন এমনটা? চুপ করো রূপকদা। আজ যা বলেছ বলেছ, আর কোনো দিন এই কথাটা তুমি মুখে আনবে না। তুমি আর আমি দুজনে মিলে এই কথাগুলো আজ এই নদীতেই ভাসিয়ে দিয়ে যাব। আর কোনো দিন এই বিষয়ে তোমার আর আমার মধ্যে কোনো কথা হবে না। আজ থেকে তোমার আর আমার সম্পর্কের একটা নতুন শুরু। তুমি আমার জামাইবাবু আর আমি তোমার একমাত্র শালী। তোমরা দুজন খুব ভালো থেকো গো, আর আর আশীর্বাদ করো যেন যেন আমিও ভালো থাকতে পারি। মিনি, কান্না ভেজা গলায় কথাটা বলেই আর ওখানে দাঁড়ালো না রুক্মিণী। এক দৌড়ে টোটোয় এসে বসল। টোটো চলল রুক্মিণীদের বাড়ির উদ্দেশ্যে। আজ সকাল সকাল কাকিমার পিছন পিছন ঘুরঘুর করছে রুকু। উদ্দেশ্য বিড়ালের গলায় ঘন্টি বাঁধা, অর্থাৎ রূপক আর পূজার ব্যাপারটা একটুখানি কাকিমার কানে তুলে দেওয়া। দেখতে দেখতে রুক্মিণীর বিয়ে প্রায় দোরগোড়ায়। আর মাত্র 10 দিন পরেই ওর বিয়ে। এখনই যদি কথাটা বলতে না পারে তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। এখান থেকে যাওয়ার আগে মোটামুটি কিছু একটা ফাইনাল করে গেলে তবে শ্বশুর বাড়িতে গিয়েও শান্তি পাবে। কি হয়েছে বলতো রুকু? সকাল থেকে পেছনে গুড়গুড় করছিস, ধান্দাটা কি? ও মা, আমি ধান্দাবাজ নাকি? আমি তো তোমায় হেল্প করছি। এই শোন, হেল্প করছিস না তেল দিচ্ছিস সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। খোলসা করে বলতো কি বলতে চাস? কি আবার বলবো? বলছি আর কি কি কাজ আছে তোমার আমাকে দাও না, আমি করে দিচ্ছি তো। আর কোনো কাজ তোমায় করতে হবে না মা, এবার ঝেড়ে কাশো তো। সে আমি সোজা কথা সোজাভাবে বলতেই পারি, কিন্তু বিয়ের 10 দিন আগে মার খেয়ে কোমর ভেঙে বিছানায় পড়ে থাকার শখ তো আমার নেই, তাই বলার আগে একটু ভনিতা করছি আর কি। এই রুকু, তুই আবার এখন বলিস না যে তোর আবার অন্য কাউকে বিয়ে করতে ইচ্ছে করছে। সব ব্যবস্থা কিন্তু হয়ে গেছে এখন। আর উফ, না গো না কাকিমা, শোনো, আমি বলছি যে শুধু ছোট মেয়ের বিয়ের চিন্তা করে যাচ্ছ? বাড়িতে যে একটা বড় মেয়ে রয়েছে তার কথা কি ভুলে যাচ্ছ? ভুলিনি মা, মনে আছে। তুমি কি আবার তার জন্য পাত্র দেখেছো? তা এবার দেবজিৎ না অঙ্কুশ? না না, ঠিক দেবজিৎ নয়, তবে যাকে জোগাড় করেছি সেও কিন্তু কম পপুলার নয়। মোটামুটি ইউটিউবে তা প্রায় 70K মতো তার সাবস্ক্রাইবার। রোজকার পাতিও টুকটাক হচ্ছে, আর চাকরি বাকরিও খুঁজছে। মানছি ব্রাহ্মণ নয়, তবে এখন আর এসব নিয়ে কে মাথা ঘামায় বলো কাকিমা? রুকু, কি বলতে চাইছিস কি তুই? দাঁড়াও দাঁড়াও, বলছি। কাকিমাকে দাঁড় করিয়ে রেখে এদিক ওদিক কিছু একটা খুঁজতে থাকলো রুক্মিণী। উফ, আবার কি খুঁজতে শুরু করলি? দেখছি, খুন্তি, চটি, লাঠি, ঝাঁটা, মানে তোমার অস্ত্র শস্ত্র কিছু সামনে আছে নাকি? তুমি তো কথাটা শুনলেই যা হাতের কাছে পাবে তাই দিয়ে আমায় আচ্ছা করে। কি করেছিসটা কি বলবি? আমি কিছু করিনি, আমি ভীষণ ভালো মেয়ে কাকিমা। তোমার মেয়ে করেছে। তোমার মেয়ে রূপকদার সঙ্গে প্রেম করছে, বুঝলে? রূপক মানে? মানে পেইন্টার রূপকদা। মাথায় হাত দিয়ে ধপ করে দাওয়ায় বসে পড়লেন কমলা দেবী। এ কি শুনলেন? শেষে কিনা আচার্য বাড়ির মেয়ে মণ্ডল বাড়িতে? হ্যাঁ, ছেলেটা খারাপ নয়, কিন্তু কিছু করেও তো না। ওই তো কি সব ইউটিউব থেকে কতই বা ইনকাম করে। আর তাছাড়া বাড়ির একদম পাশেই, লোকজন কি বলবে? ওই দেখো, মাথায় হাত দিয়ে বসে পড়ল। আরে কি হলোটা কি? কোথায় এইসব শোনার পর হিন্দি সিনেমার ভিলেনের মতো বন্দুক নিয়ে আমায় তাড়া করবে? তা নয়, মীনা কুমারী হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এবার মার খাবি বলে দিলাম। এই তো ফর্মে এসেছো। শোনো, এত চিন্তা করে কিছু হবে না। মন দেওয়া নেওয়া যখন হয়ে গেছে, তখন তুমি আর আমি কি করতে পারি, তাই না? এখন একটা ভালো দিন দেখে আশীর্বাদটা সেরে ফেললেই হয়। এই
এই বাড়ির কর্তা এখনো বেঁচে আছে। হ্যাঁ, নিজেকে কি ভাবিস বলতো তুই? দিদির জন্য আনা সম্বন্ধ নিজে বিয়ে করবি বললি, এদিকে দিদির বিয়ে ঠিক করছিস পাশের বাড়ির ছেলের সঙ্গে। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ঘটনা আছে, তাই না? ওই দেখো, সবেতেই গল্প খোঁজে। আচ্ছা, তোমার কথা মতো না হয় আমি মেনেই নিলাম আছে, একটা নয় দুটো লাভ স্টোরি আছে, চলবে? চুপ কর, কালকেই রূপককে ডেকে নিয়ে আসবি, আমি মুখোমুখি কথা বলবো। ঠিক আছে, সে হয়ে যাবে। তবে শোনো, বেশি গরম হয়ে যাও না যেন আবার। নির্লজ্জ মেয়ে একটা। দাঁড়া তীর দাঁড়া, বেগে বাড়ির বাইরে বেরিয়ে গেল রুক্মিণী। চিন্তিত মুখে রান্নাঘরে ঢুকলেন কমলা দেবী। এর পরের কিছুদিন একেবারে ঝড়ের মতো কেটে গিয়েছে। রূপক আর পূজা এখন মাঝে মাঝেই ফোনে গল্প করে। ওদের সম্পর্কটা অনেক বেশি সহজ সরল হয়েছে। না, প্রেম করছে এমনটা নয়, তবে বন্ধুত্বটা ভালোই জমেছে। পূজা বেশ শান্তশিষ্ট ও বুদ্ধিদীপ্ত মেয়ে। ওর কথাবার্তা রূপককে বেশ ইন্সপায়ার করে। পূজার ইচ্ছা মতো গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে ভবিষ্যতে কিছু একটা করার ইচ্ছা হয়েছে রূপকের, আর তাই সেই নিয়েই বেশ খোঁজাখুঁজি করছে দুজন মিলেই। ওদের দুজনকে মিলিয়ে দিতে পেরে ভীষণ খুশি রুক্মিণী, কিন্তু নিজের আসন্ন ভবিষ্যতের কথা চিন্তা করে একটু তো ভয় হচ্ছেই। হঠকারী সিদ্ধান্ত তো একটা নিয়ে নিয়েছে, কিন্তু এর পরিণতি কি হবে ও জানে না। কথা দিয়েছে রূপককে, সুখী ও হবেই, কিন্তু কি করে? এইরকম একটা রসকসীন মানুষকে ভালোবাসার 4 অক্ষর পড়াতে তার তো জন্মজন্মান্তর কেটে যাবে। তবে শাশুড়িটা বেশ মনের মতো হয়েছে রুক্মিণীর, একেবারে নিরীহ মানুষ। তাই শ্বশুর বাড়িতে গিয়ে খুব বেশি ঝড়ঝাপটা আসবে বলে তোর মনে হয় না। আরে বরকে টাইট দিতে হবে সে তো খুব ভালো করেই জানে, কিন্তু এরপরে যদি আবার শাশুড়ি মাকেও ম্যানেজ করতে হয় তাহলে তো অনেকটা পরিশ্রম করতে হবে। এইভাবে ভালোই মন্দই কেটে যাচ্ছে রুক্মিণী আর পূজার জীবন। মাঝে মাঝেই রূপকের কথা চিন্তা করে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে রুক্মিণী। কখনো বা গোপাল ঠাকুরকে কোলে নিয়ে কেঁদে ভাসায়। বাড়ির সবাই ভাবে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হবে, তাই হয়তো মনের দুঃখ কিছুটা হালকা করার জন্য কেঁদে ভাসায় মেয়েটা। রাধা গোবিন্দ, আমি জানি না আমি কি করতে চলেছি। আমার সিদ্ধান্ত ঠিক না ভুল আমি কিছুই জানি না ঠাকুর। শুধু জানি আমি মন প্রাণ দিয়ে চাই আমার দিদি ভাই সুখী হোক, তার ভালোবাসাকে সে নিজের করে পাক। রূপকটা সব ভুলে গিয়ে আমার দিদি ভাইকে যেন আপন করে নেয়। আমি কথা দিচ্ছি ঠাকুর, যে নতুন সম্পর্কে আমি জড়াতে চলেছি তাকেও আমি কোনো দিন অপমান করব না। জানি না তাকে কোনোদিন ভালোবাসতে পারবো কিনা, কিন্তু সারা জীবন তার পাশে থাকব। সামনে হয়তো অনেক বড় লড়াই অপেক্ষা করছে আমার জন্য। একটা সময় আমার আজকের এই সিদ্ধান্তের জন্য হয়তো সবাই আমায় ভুল বুঝবে। তোমার কাছে আমার একটাই অনুরোধ ঠাকুর, আমি সব কিছুর জন্য প্রস্তুত, শুধু তুমি আমার পাশে থেকো, তুমি আমার পাশে থেকো। রাত পেরোলেই রুক্মিণীর বিয়ে। বাড়িতে একেবারে হুলুস্থুল কাণ্ড। আচার্য বাবু এবং কমলা দেবী সব কাজ সামলাতে সামলাতে একেবারে ব্যস্ত হয়ে উঠেছেন। পূজা রুক্মিণীকে নিয়ে ব্যস্ত। আজ বাদে কাল মেয়েটার বিয়ে, অথচ তার দোষীপনার শেষ নেই। এই রুকু, সুটকেসে গুলতি ভরছিস কেন? ওমা, যুদ্ধক্ষেত্রে অস্ত্র নিয়ে যাব না?
যুদ্ধক্ষেত্র? এই, শ্বশুরবাড়ি যুদ্ধক্ষেত্র? আরে দিদি ভাই, তুই জানিস না, শ্বশুর বাড়ি শত্রুপক্ষের গোপন আস্তানা। তার মানে ঋগ্বেদ আর তার বাড়ির লোকজন তো শত্রুপক্ষ? মারবো না এক চড়। না রে না দিদি ভাই, ঋগ্বেদকে টাইট দেওয়ার জন্য না কয়েকটা জিনিস ব্যাগে করে অবশ্যই নিয়ে যেতে হবে। আরে বিদেশ বিভুই, চটপট কি সব জোগাড় করা যায় বল? বস, আসবো? কে? রিন্টু, আয় আয় তাড়াতাড়ি আয়। নিয়ে এসেছিস? হ্যাঁ, এই তো কৌটোটায় ভরে এনেছি। ঠিক আছে। হ্যাঁ রে, কেউ দেখতে পায়নি তো? না না বস, একেবারে চুপি চুপি কাজ করেছি, তুমি চিন্তা করো না। এই রিন্টু, ওই কৌটোতে কি আছে রে? ও কিছু নয় রে দিদি ভাই, ওই একটা কৌটোতে বিচুটি পাতা, একটা কৌটোতে লঙ্কা গুঁড়ো, আর একটা কৌটোতে কিছু আয়ুর্বেদিক চূর্ণ, ওই পেট পরিষ্কার করার জন্য। হ্যাঁ, এই সব তুই সঙ্গে করে নিয়ে যাবি? ছি 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 ছি, আমাদের মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দেবে মেয়েটা। আর তারপর যদি শুনিস নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা অথবা স্বামীর হাতে স্ত্রী খুন, তখন? এসব কেন হবে? কেন হবে না? হতেই তো পারে, নিউজে তো এইসব প্রায়শই আসে, দেখিস না? শোন দিদি ভাই, সব সময় নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আর তাছাড়াও এসব আমার সঙ্গে থাকলে না আমার একটা অদ্ভুত রকমের মনের জোর বাড়ে। তাও তো ভেবেছিলাম একটা সাপের বাচ্চা নিয়ে যাব, কিন্তু এই যে এই ভিতুটা ধরতেই পারলো না। আসলে বস, সাপের ব্যাপারটা মানে তুমি যদি আমাকে একটু হেল্প করতে, তাহলে চেষ্টা করে দেখতে পারি। এই রিন্টু, ভাগ এখান থেকে, বদমাস ছেলে একটা। ওই দেখো, ওকে তাড়ালি কেন? ওর সঙ্গে তো আমার একটু কথা ছিল। কোনো কথা টথা কিচ্ছু নয়, চুপ করে বসবি এখানে। উফ, আবার বসতে হবে কেন? শোন, বিয়ের পর যে জায়গায় যেতে চলেছিস সেটা তো নিজের ঘর তো নাকি, নিজেরই তো বাড়ি, সেখানে তোর এত কিসের ভয়? ঋগ্বেদ আর ওর পরিবারের লোকজন খুব ভালো, তোকে ওরা খুব ভালো রাখবে, দেখিস। হ্যাঁ আমি জানি, শুধুমাত্র আমার জন্য তুই এই সিদ্ধান্তটা নিয়েছিস, কিন্তু বিশ্বাস কর, ওই পরিবারটা যদি খারাপ হতো তাহলে আমি নিজেই তোকে ওখানে বিয়ে দিতাম না। জানি দিদি ভাই, জানি তুই হলি আমার দিদি নাম্বার 1। তুই কখনো আমার সঙ্গে কোনো রকম অন্যায় হতেই দিবি না, কিন্তু তবুও নিজের কোমরটা তো শক্ত রাখতেই হবে বল। আমার তো শুধু ঋগ্বেদ বাবুর জন্যই চিন্তা হচ্ছে, কি যে হবে ওনার। আহারে, নে রিক, এবার মাকে বল, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না না, ও কি কথা বৌমা? বাবা তুই বল, তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি মা। হ্যাঁ, ওই তো তোমার জন্য খাল কেটে কুমির আনতে যাচ্ছি মা। আর তুমি এমনিতেও জামে পছন্দ করেছো। সে কি, এইসব কি বলছিস? সে বাড়িতে এলেই তুমি বুঝতে পারবে। জীবনে যে কত বড় ভুল তুমি করেছো, তখন কিন্তু আমায় কোনো দোষ দেওয়া চলবে না, আজই বলে রাখলাম। দুগ্গা দুগ্গা। বিয়ে বাড়ি আসছি ভালো, কিন্তু এই কেমন হুট করে আসে আর হুট করে চলে যায় বলুন? এই তো কিছুদিন আগেই রুক্মিণী পাড়ায় পাড়ায় চষে বেড়াতো, আর সবার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে বকুনি খেয়ে সুখে দুঃখে আনন্দে দিন কাটাতো। আজকে সেই ছোট্ট মেয়ে রুক্মিণী লাল বেনারসি লাল চেলি পরে টুকটুকে কোণে বউটি সেজে ঋগ্বেদের সামনে চুপচাপ এসে দাঁড়িয়েছে। যদিও রুক্মিণীকে একেবারেই পছন্দ করে না ঋগ্বেদ, তবুও চোখের সামনে দাঁড়িয়ে থাকা ওর কোণে বউটিকে যেন এক টুকরো জ্বলন্ত আগুনের মতো দেখাচ্ছে আজকে। এক অদ্ভুত উজ্জ্বলতা আর তেজ, চোখ পুরো ঝলসে যাচ্ছে যেন। তেমনভাবে মুখে কোনো মেকআপ নেই, কিন্তু তবুও এত সুন্দর কাউকে লাগতে পারে? আজ বর আর কনেকে একে অপরের চোখের দিকে তাকানোর জন্য খুব বেশি জোরাজোরি করতে হয়নি।
তারা নিজেদের ইচ্ছাতেই শুভ দৃষ্টি সুসম্পন্ন করেছে, বরং সময়ের থেকে যেন একটু বেশি সময় একে অপরের চোখে হারিয়ে গিয়েছিল দুজন। হ্যাঁ, টোপর পরে ঋগ্বেদকে একটু ক্যাবলা ক্যাবলা লাগছে বটে, তবুও চোখ যেন সরাতেই পারছে না রুক্মিণী। কি করছিস রুক্মিণী? কন্ট্রোল কন্ট্রোল। এ তো যুদ্ধ শুরুর আগেই তুই স্যারেন্ডার করতে শুরু করেছিস। এ রূপের মোহে ভুললে চলবে না রে। সবটাই মুখোশ, মুখোশের আড়ালে ওই লোকটা একটা আস্ত ভামবেড়াল। তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয় রুক্মিণী। একে একে মালা বদল, সাত পাক সুসম্পন্ন করে এবার পালা সিঁদুর দানের। ফিসফিস করে কিছু একটা বলছে রুক্মিণী। বুঝতে পেরে কানটা ওর মুখের কাছে নিয়ে যেতেই হতবাক হয়ে গেল ঋগ্বেদ। এই হ্যালো, কি বিড়বিড় করছো? বাই এনি চান্স গালাগালি করছো নাকি? ফালতু বকবেন না, হ্যাঁ? আর শুনুন, সিঁদুরটা সাবধানে পরাবেন। সারা মুখের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজের মতো জোকার বানিয়ে দেবেন না আমাকে। কি বললে? আমি জোকার? দাঁড়াও, মজা দেখাচ্ছি। সিঁদুর পরানোর সময় অন্যদিকে তাকাতে হবে। এই সুযোগেই একটু হিসেব করে নিয়ে আচ্ছা করে সিঁথিতে ভালো করে সিঁদুরটা টেনে দিল ঋগ্বেদ। আর তখনই বেশ অনেকটা সিঁদুর এসে পড়ল রুক্মিণীর নাকে মুখে। লজ্জাবস্ত্র সরাতেই ঋগ্বেদের পক্ষ থেকে এক বৌদি চিৎকার করে বলে উঠলেন, তা বাবা রিক, তোমার তো বউয়ের নাক ভর্তি সিঁদুর। তার মানে আমাদের রিক আমাদের বৌমাকে চোখে হারাবে, খুব ভালোবাসবে। কথাটা শুনেই কটমট করে ঋগ্বেদের দিকে তাকালো রুক্মিণী। ঠিক তখনই ঋগ্বেদ বলে উঠল, আরে বৌদি, এ তো সবে শুরু, দাঁড়াও। ঠাকুর মশাই, আমি কিন্তু এখানে আসার আগে মা আমায় বলে দিয়েছেন আমাদের বাড়ির নিয়ম বউকে 5 বার সিঁদুর পরাতে হয়। একবার তো হয়ে গেল, এখনো 4 বার বাকি। বরের বাড়ির নিয়ম বলে কথা, কারোর তো কোনো আপত্তি থাকতেই পারে না। কিন্তু আমাদের রুক্মিণী, সে তো খুব ভালো করে তার শত্রুপক্ষের প্ল্যানটা ধরে ফেলেছে। তাই ফিসফিস করে ও আবার ঋগ্বেদকে বলল, এই আপনি কি করতে চাইছেনটা কি? না 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 না, চুপ করে বসো। নতুন বউকে বেশি কথা বলতে নেই। আংটিটাতে ভালো করে সিঁদুর ঢালল ঋগ্বেদ। তারপর একে একে 4 বার ভালো করে ভরিয়ে দিল রুক্মিণীর সিঁথি। সিঁদুরে মাখামাখি হয়ে গেল রুকুর পুরো মুখ। অজান্তেই চোখ দুটো জলে ভরে উঠল ওর। এই একটা সামান্য কথা রাখতে পারল না ঋগ্বেদ। হ্যাঁ, মেনে নিচ্ছে যে ওরা শত্রু, তাই বলে এমন সুন্দর সাজটা নষ্ট করে দিল। ওর দিকে তাকিয়েই মনটা কেমন যেন করে উঠল ঋগ্বেদের। মেয়েটা কি কষ্ট পেল? তো পেল ভারী, বয়েই গেল। ওকে কষ্ট দেওয়াই তো ঋগ্বেদের একমাত্র লক্ষ্য। কিন্তু তাও একটু কি বেশি হয়ে গেল? ভাবতে ভাবতেই মুখটা রুক্মিণীর কানের কাছে নিয়ে গিয়ে হাসতে হাসতে ঋগ্বেদ বলল, সিঁদুর মেখে মুখটা কিন্তু বেশ ভালোই মিষ্টি লাগছে। কি যেন ওই মিনি বেড়ালের মতো। লজ্জায় আরো একটু লাল হয়ে উঠল রুক্মিণীর গাল দুটো। তাড়াতাড়ি চোখ নামিয়ে চুপ করে বসে রইল। এরপর আর একটিও কথা বলেনিও ঋগ্বেদের সঙ্গে। চুপচাপ সমস্ত নিয়ম পালন করেছে। রাধা মাধব মন্দিরে প্রণাম করতে এসেছে ঋগ্বেদ আর রুক্মিণী। আজ শ্বশুরবাড়ি চলে যাবে রুকু। গোটা গ্রামের যেন মন খারাপ। এই চঞ্চল মেয়েটা সারা গ্রাম মাতিয়ে রাখত। চলে গেলে পুরো ফাঁকা হয়ে যাবে গ্রামটা। অনেক মানুষ এসে জড়ো হয়েছে এই মন্দির চত্বরে, একটিবার ওকে চোখের দেখা দেখার জন্য। রুকু, ভালো থাকিস। জানিস তো, মালতীর 3টে বাচ্চা হয়েছে। তুমি কিন্তু আর ওদের বকাবকি করবে না। না রে, শাহরুখ মালতী বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার কাছেই থাকে। অষ্টমঙ্গলা এসে দেখা করিস খন।
একটা ছোট্ট প্যাকেটে অনেকগুলো পেয়ারা নিয়ে এগিয়ে এলো রিন্টু আর মধু। রুক্মিণীর হাতে প্যাকেটটা তুলে দিয়ে ওরা বলল, চলে যাচ্ছ বস? বড্ড কষ্ট হচ্ছে রুক্মিণীর। বিয়ে তো করে ফেলল, এবার এই এত মায়া কাটিয়ে যাবে কি করে এই গ্রাম ছেড়ে? পাড়া প্রতিবেশী, অঞ্জনা নদী, রাধা মাধব মন্দির সব কিছুই তো ওর আত্মার সঙ্গে জড়িয়ে। তাড়াতাড়ি রিন্টুর হাত দুটো ধরে ও বলল, মন খারাপ করিস না রিন্টু, আমি আসবো তো, মাঝে মাঝে তো খেলবো তোদের সঙ্গে এসে। কিন্তু রোজ রোজ তো আমরা খেলতে পারবো না বস। এই মধু, একদম কাঁদবি না। তোদের বসের এত সুন্দর মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? অনেক খেলে খেলে সময় নষ্ট করেছিস, এবার মন দিয়ে পড়াশোনা করবি, তারপর চাকরি বাকরিও তো করতে হবে। আমাকে যখন শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন তোরা তো আমাকে খাওয়াবি পড়াবি, বল? তোমাকে তাড়িয়ে দেবে? কার এত সাহস? হ্যাঁ, আর যদি দেয়, তখন তো আমার দেখাশোনা করতে হবে, তোদের তো আমার দায়িত্ব নিতে হবে, বল? তুমি চিন্তা করো না বস, আমরা মন দিয়ে পড়াশোনা করব। এই মধু, বল না। হ্যাঁ বস, তুমি একদম মন খারাপ করবে না, যখন ইচ্ছে হবে ফোন করবে। সাবধানে থেকো কাকা, ওষুধগুলো খেও, আর কাকিমার সঙ্গে বেশি ঝগড়া করো না। ভালো থাকিস মা, দুষ্টুমি করিস না, সব সময় মাথায় রাখবি ওটা কিন্তু তোর নিজের বাড়ি নয়, ওটা তোর শ্বশুর বাড়ি। ওখানে যদি দুষ্টুমি করিস আমাদেরই বদনাম হবে, আর তুই তো নিশ্চয়ই সেটা হতে দিবি না মা। ওখানে গিয়ে কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে মা। হ্যাঁ, ওরা যেন বলে রুক্মিণী লক্ষ্মীমন্ত মেয়ে। রুকু, সাবধানে থাকিস, দুষ্টুমি করিস না। হ্যাঁ ও কাকিমা, এবার তুমি নিশ্চিন্ত, কেউ আর তোমার আচার চুরি করতে আসবে না। বাবা জীবন, মেয়েকে নিয়ে অষ্টমঙ্গলায় এসো কিন্তু। কাকিমার কথা শুনে কি যে বলবে কিছুই বুঝতে পারল না ঋগ্বেদ। শুধু মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। দায়িত্ব যখন নিয়েছে নিশ্চয়ই পালন করবে ও। চারপাশের এই পরিবেশ, এত কান্নাকাটি আজকে এই চরম বাস্তববাদী ছেলেটার মনকেও ভীষণভাবে নাড়া দিয়ে যাচ্ছে। এতদিন শুধুই দুষ্টুমি করতে দেখেছে রুক্মিণীকে, এইভাবে ওকে কাঁদতে দেখে ভীষণ কষ্ট হচ্ছে ঋগ্বেদের। দিদিভাই, রুকু, সাবধানে থাকিস। হ্যাঁ, আর দুষ্টুমি করিস না কিন্তু একদম। আর যখন ইচ্ছা হবে আমাকে ফোন করবি কিন্তু। হ্যাঁ, ফোন করলে একেবারে কত তোকে পাবো। তুই তো তোর হবু বরের সঙ্গে। এই দিদিভাই, রূপকদা আসেনি? না, মানে ওকে তো সকাল থেকে। বস, রূপকদা এই খামটা তোমায় দিয়েছে আর বলতে বলেছে কাজ পড়ে গেছে, আবার অষ্টমঙ্গলায় এসে দেখা করবে। খামটা নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগে ভরে ফেলল রুক্মিণী। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল ঋগ্বেদের গাড়ির দিকে। গাড়িতে উঠে পিছন ফিরে তাকালো রুক্মিণী। গাড়ি এগিয়ে চলেছে শহরের উদ্দেশ্যে। পিছনে পড়ে আছে অঞ্জনা নদীর তীরে ছোট্ট গ্রাম চন্দনী, আর সেই সঙ্গে পড়ে রইল আমাদের রুকুর মনটাও। বাড়ির চিলেকোঠার এই ঘরটাকে মনের মতো করে সাজিয়েছিল রূপক। ঘরের প্রতিটা দেওয়াল জুড়ে ছিল ওর অনুভূতির প্রতিচ্ছবি। গতকাল রাতে রুক্মিণীর সিঁদুর দানের পর ওকে লজ্জা পেতে দেখেই চুপি চুপি ওখান থেকে বাড়ি চলে এসেছে রূপক। তারপর সারা রাত ধরে চিলেকোঠার ঘরের একটা দেওয়ালে সাদা রং করেছে, আর সকাল থেকেই ওর তুলির টানে সেই দেওয়ালে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগের সেই দৃশ্য।
রথে চড়ে শ্রীকৃষ্ণ বলরাম এগিয়ে চলেছেন দ্বারকার উদ্দেশ্যে। পিছনে শোকে বিহ্বল গোপিনীরা ভগ্ন হৃদয়ে এক দৃষ্টে শ্রীকৃষ্ণের প্রস্থান দেখছে। আর সবার পিছনে দাঁড়িয়ে একলা শ্রী রাধিকা ব্যাকুল নয়নে চেয়ে আছে তার পরম সখার পানে। মনে মনে তার একটাই প্রশ্ন, তবে কি আদৌ কোনোদিন তাকে ভালোবেসেছিল কৃষ্ণ? বারোটার কিছু আগেই ঋগ্বেদের বাড়িতে পৌঁছলো রুক্মিণী। গেট পেরিয়ে গাড়ি যখন বাড়ির সামনে পৌঁছলো, সেখানে বেশ ভিড়ভাট্টা দেখে ঘাবড়ে গেল রুক্মিণী। নিচু গলায় ঋগ্বেদকে বলল, এই শুনুন, ওখানে অত লোকজন কেন? বাড়ির একমাত্র ছেলের বিয়ে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি যারা নিমন্ত্রিত নন তারাও চলে এসেছেন নতুন বউ দেখতে। আর সেই জন্যই বাড়ির সামনেটা একেবারে লোকে লোকারণ্য। এছাড়াও মিডিয়াকে যতই আড়াল করা হোক, তাদের কাছে তো খবর পৌঁছেই যায়, তাই ভিড় রয়েছে মিডিয়ার লোকজনদেরও। ঋগ্বেদের অফিসেরও বেশ কিছুজন রয়েছে, তাই ওর বাড়ির সামনেটায় ছোটখাটো একটা জমায়েত হয়েছে বলা যেতে পারে। কিন্তু রুক্মিণীকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য ঋগ্বেদ বলল, জানো না, আসলে আমার বাড়ির পিছনেই আমার দাদুর তৈরি করা একটা চিড়িয়াখানা আছে। ওই চিড়িয়াখানাটার জন্য আজ একটা নতুন বাঁদরি আনা হচ্ছে, তাই তাকে দেখার জন্য হয়তো এত ভিড়। বাড়ির সঙ্গে চিড়িয়াখানা? সত্যি বাবা, বড় লোকদের কত রকম শখ। আচ্ছা, আপনার ঘরটাও কি ওই চিড়িয়াখানার পাশেই? বড় বড় চোখ করে রুক্মিণীর দিকে তাকালো ঋগ্বেদ। না না, রাগ করছেন কেন? মানে আপনার স্বভাবটাও তো কিঞ্চিত তাদের মতোই কিনা, তাই জন্যই বলছি আর কি। বেশি কথা বলো না, বলেছি না, নতুন বউ এত কথা বলছে দেখলে সবাই নিন্দে করবে। ও হ্যাঁ, তাই তো আসার সময় কাকা বলেছে আমায়, রুকু, আজ থেকে শুধু আচার্য বাড়ি নয়, ভট্টাচার্য বাড়িরও মান সম্মান রক্ষার দায়িত্ব তোমার। আজ থেকে তুমি আর রুক্মিণী আচার্য নয়, রুক্মিণী ভট্টাচার্য। শাট আপ, বড্ড বেশি কথা বলো তুমি। আর শোনো, এই বাড়িটা আমার, কোনো ভট্টাচার্যের বাড়ি নয়। আর আজ থেকে তোমার নাম শুধু রুক্মিণী। চাইলে তুমি আচার্য টাইটেল ইউজ করতেই পারো, কিন্তু কান খুলে শুনে রাখো, আমার কিন্তু কোনো টাইটেল নেই। আর আমি পরগাছা নই যে সারনেমের সাহায্য নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। আশা করি পরিষ্কার করে বোঝাতে পারলাম, তাই না? কাকা কাকিমার কাছে সবটাই শুনেছে রুক্মিণী। ঋগ্বেদের অতীত নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওর। ও অনাথ, তবুও তো ঋগ্বেদের মা তার সঙ্গে আছে, তাই ওর কাছে অনেক। সত্যি তো, নিজের ক্ষমতায় নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে কজন। আর এই বিষয়টার জন্যই ও যথেষ্ট সম্মান করে ঋগ্বেদকে। পরিস্থিতি সামলে দেওয়ার জন্য তাড়াতাড়ি বলল রুক্মিণী, আচ্ছা ঠিক আছে, সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু এবার তো গাড়ি থেকে নামতে হবে। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে ওই স্পেশাল বাঁদরিটাকে দেখার জন্য। চোখ মুখের এক অদ্ভুত ভঙ্গিমা করে কথাটা বলল রুক্মিণী। আর এইভাবে ওর কথা বলাটা খুবই উপভোগ করল ঋগ্বেদ। নিজের অজান্তেই হাসি খেলে গেল ওর ঠোঁটে। রুক্মিণী, আমি জানি না হঠাৎ করে তোমাকে বিয়ে করার ভূত আমার মাথায় চাপলো কি করে। ধরে নিচ্ছি তোমার কোনো উদ্দেশ্য রয়েছে, আর সেটা যদি আমাকে বিরক্ত করা হয় তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমার মায়ের অপমান কিন্তু আমি কোনো দিন সহ্য করব না, নেভার। আর হ্যাঁ, এই বাড়িতে অনেক লোকজন রয়েছে, একটু শান্ত হয়ে থাকার চেষ্টা করো। লোকজন এগিয়ে এসে রুক্মিণীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল। বরণ করে রুক্মিণীর হলো গৃহপ্রবেশ। নতুন বাড়িতে এসে দুষ্টু রুক্মিণী হঠাৎ করে বেশ শান্ত হয়ে গেছে। আসলে নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি। রুক্মিণী, যাও মা, স্নান করে ভাত খেয়ে একটু রেস্ট করো। রিক, যা তো, বৌমাকে ঘরে নিয়ে যা।
এসো। কোনো মতে ঘাড় নেড়ে ঋগ্বেদের পিছন পিছন নিজের ঘরের দিকে এগিয়ে গেল রুক্মিণী। অনেক আশা নিয়ে ঘরে ঢুকেছিল রুক্মিণী, কিন্তু ঘরের ইন্টেরিয়ার দেখে মুডটা বেজায় খারাপ হয়ে গেল ওর। ঘরের আসবাবপত্র, বিছানা, টেবিল, চেয়ার, এমনকি পর্দা পর্যন্ত ধপধপে সাদা, কোথাও এক ফোঁটা রঙের চিহ্ন মাত্র নেই। এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ রুক্মিণী বলে উঠল, আচ্ছা বলছিলাম আপনার আর কিসে কিসে অ্যালার্জি রয়েছে? মানে অ্যালার্জি? না, আমার কিছুতেই সেরকম অ্যালার্জি নেই। কেন? না মানে আপনার ঘরের ছিঁড়ি দেখে তো মনে হচ্ছে আপনার নির্ঘাত রঙে অ্যালার্জি আছে, তাই না? ইটস টু মাচ। এত বাজে বকো কি করে তুমি? আর বাই দ্য ওয়ে, সাদা আমার খুব প্রিয়। ওই রং চঙে ব্যাপারটা একেবারেই পছন্দ নয় এমনটা নয়, কিন্তু ঘরের আসবাবপত্র, বিছানা, পর্দা এগুলো আমার সব সাদাই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। হোয়াট? তোমার ভালো লাগে না তো আমি কি করব? বাড়ি আমার, ঘর আমার, তাই আমার যা ভালো লাগে সেটাই তোমাকে ভালো লাগাতে হবে। মগের মুলুক নাকি? শুনুন, আমি আপনার অর্ধাঙ্গিনী, তাই আপনার সব অর্ধেক আমার। মানে? এই শোনো, ঋগ্বেদ কারোর মতে চলে না, ক্লিয়ার? আর রুক্মিণী শুধু নিজের মতেই চলে, বুঝতে পেরেছেন? আপনার সাদায় থাকতে হয় থাকুন, নিজের পা থেকে মাথা পর্যন্ত সাদা রং করে নিন, কোনো আপত্তি নেই। কিন্তু সারা দিন এই প্রাণহীন ঘরটাতে আমি কিছুতেই থাকতে পারবো না। তাই বুঝি? তাহলে বাড়ি চলে যাও। হ্যাঁ, সে চাইলে যেতেই পারি, কিন্তু আপাতত ভাবছি একটু শাশুড়ি মায়ের কাছ থেকে ঘুরে আসি। কেন? মায়ের কাছে গিয়ে কি করবে? মায়ের কাছে গিয়ে বলবো, মা মা আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে মা, বলেছে নিজের বাপের ঘরে গিয়ে থাকো। এই বাপ মা মরা মেয়েটাকে কি এই জন্যই তুমি বৌমা করে নিয়ে এসেছিলে মা? এই অত্যাচার আর যে আমার সহ্য হচ্ছে না মা। এইসব ড্রামা বন্ধ করো। আগে বলুন, এই ঘরের অর্ধেকটা আমার? না 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 না। মা! এই চুপ করো, সারা বাড়ি ভর্তি লোক রয়েছে, মাকে ডাকছো কেন? ঠিক আছে, তোমার ঘরের অর্ধেকটা চাই, তাই তো? আজ থেকে ওই ঘরের অর্ধেকটা তোমার, কিন্তু আমার এই দিকটায় তুমি কিন্তু কিচ্ছু করবে না, এই বলে রাখলাম। তাহলে জলদি জলদি ঠিক করুন, কোন দিকটা আপনি নেবেন আর কোন দিকটা আমার। এই বেডের দিকটা আমার, আর ওই সোফার দিকটা তোমার। ঠিক আছে, তাহলে আমার দিকে সোফা, আর বাথরুমটাও আমার দিকেই পড়েছে। দেখুন, আপনার আবার প্রবলেম নেই তো? এই 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 প্রবলেম নেই মানে? বাথরুমটা তো আমারও লাগবে, তাই না? তাহলে বিছানাটাও তো আমার লাগবে নাকি? কথাগুলো শেষ করার আগেই এক দৌড়ে লাফিয়ে বিছানায় উঠে পড়ল রুক্মিণী। উঠেই বিছানাতে লাফালাফি শুরু করে দিল। এই 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 কি করছোটা কি? এভাবে পা না ধুয়ে বিছানায় উঠে পড়লে এভাবে বাঁদরের মতো লাফাচ্ছ কেন? আশ্চর্য! আপনি বাঁদরি নিয়ে এসে চিড়িয়াখানায় ভরে দেবেন আর সে আপনাকে খেলা দেখাবে না, তাই কি হতে পারে? রুক্মিণী, চুপ করে বসো, না হলে কিন্তু আমি... কি করবেন না হলে আপনি? না হলে কিন্তু আমি তোমার বাড়িতে ফোন করে তোমার কাকাকে সব কিছু বলে দেবো। দিন দিন বলে দিন। আমি দুষ্টুমি না করে চুপচাপ আছি শুনলেই কাকা অজ্ঞান হয়ে যেত। দুষ্টুমি করছি শুনলে ভাববে যাক বাবা, রুক্মিণী স্বাভাবিক আছে। রুক্মিণী, প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিও না। চুপচাপ বিছানায় বসে থাকো, ইচ্ছে হলে ঘুমিয়ে পড়ো, কিন্তু এভাবে লাফালাফি করো না, আমার ভীষণ ইরিটেশন হচ্ছে। ওহ সরি সরি মিস্টার গোমরামুখ, তখন থেকে চুপ করে বসে থাকতে থাকতে না আমার হাত পাগুলোয় কেমন যেন জং ধরে গিয়েছিল, তাই একটু ছাড়িয়ে নিলাম আর কি। উফ, জাস্ট কান্ট টলারেট। বিড়বিড় করতে করতে ঘরের বাইরে বেরিয়ে গেল ঋগ্বেদ। দিন রাত এক করে ছবি আঁকছে রূপক, কোনো হুঁশ নেই। কখন যে সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খেয়ালই নেই। ছবি আঁকা যখন শেষ হলো তখন প্রায় রাত হয়ে এসেছে। সকাল থেকে একদানা ভাতও পেটে পড়েনি ওর। মনটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে।
মনে হচ্ছে অনেক দিনের একটা ভার হঠাৎ করেই যেন নেমে গিয়েছে মাথা থেকে। আজ কান্নাও পাচ্ছে না, বড় নিঃসঙ্গ, বড় একা লাগছে। আর পারছে না রূপক। চোখটা বন্ধ করে মেঝেতেই শুয়ে পড়ল ও। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎ করেই চমকে উঠে চোখ খুলে বসল রূপক। চোখ বন্ধ করলেই রুক্মিণীর সিঁদুর মাখা লজ্জা পাওয়া মুখটা ভেসে উঠছে। কেন এমন করলি মিনি? এরম কেন করলি? কেন থাকলি না আমার কাছে? আমি জানি নিজের কষ্ট তুই কারোর সামনে প্রকাশ করবি না। কি করে থাকবি তুই একা একা? কে সহ্য করবে তোর দুষ্টু মিষ্টি অত্যাচার? সে তোকে পারবে তো আগলে রাখতে সব বিপদ থেকে? ঋগ্বেদ বেরিয়ে যেতেই দ্রুত পায়ে এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল রুক্মিণী। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে বসে পড়ল সেখানেই। গলা ঠেলে বেরিয়ে আসছে কান্নাটা, যা এতক্ষণ সবার সামনে লুকিয়ে রেখেছিল। কেন কেন এলে না রূপকদা? কেন শেষবারের জন্য একটি বার এলে না আমার সামনে? তোমাকে দেখার জন্য আমি কত অপেক্ষা করলাম। তোমার মিনিকে তুমি বিদায় জানাতে এলে না। এত এত অভিমান তোমার। কান্নায় ভেঙে পড়ল ও। আর ঠিক তখনই মনে পড়ল মধুর দেওয়া সেই চিঠিটা। তাড়াতাড়ি ব্যাগটা খুলে চিঠিটা বার করে নিয়ে এলো রুক্মিণী। তাতে লেখা রয়েছে কয়েকটা লাইন। মিনি, তুই সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয় থাকবি আষ্টে পৃষ্ঠে। তুই তো আমার আত্মা রে। আত্মা ছাড়া কি শরীর বাঁচে? জানি না তোকে ভুলতে পারবো কিনা, জানি না তোর সব আবদার পূরণ করতে পারবো কিনা। ভেঙে পড়েছি, জানি না উঠে দাঁড়াতে পারবো কিনা। ভালো থাকিস, জানি পারবি না। তবুও রাধা মাধবের কাছে প্রার্থনা করব, ভুলে যাস আমায়, ভুলে যাস। আজ রুক্মিণীর বৌভাত। দুপুরবেলা বেশ হৈ হৈ করে কাটল সবার। রক্তিমা দেবী ভীষণ খুশি, বারবার ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন, প্রার্থনা করছেন তার এই সুখের সংসারে যেন কারো নজর না লাগে। ছোট করে রিসেপশন পার্টি রাখা হয়েছিল। চটপট মিটেও গেল অনুষ্ঠান। নিয়ম মতো রুক্মিণী ঋগ্বেদের আজকেই ফুলসজ্জা। নানা রকম সাদা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ঋগ্বেদের বেডরুম, যার মধ্যে রয়েছে ঋগ্বেদের সবচেয়ে প্রিয় সাদা গোলাপ আর জুঁই ফুল। পুরো সাদা ঘরটায় একেবারে লাল টুকটুকে কাঞ্জিভারামে সেজে খাটের ঠিক মাঝখানটায় বসে আছে রুক্মিণী। একটু যে ভয় ভয় করছে না এমনটা নয়, কিন্তু ভয় পেলে তো চলবে না। হাতের কাছে অস্ত্র শস্ত্র সবই আছে। যদি কোনোভাবে ঋগ্বেদ জোর জবরদস্তি করে, অ্যাপ্লাই করে দেবে, তারপর যা হবে দেখা যাবে। বসে থাকতে থাকতে প্রায় 11টা বেজে গেল। হাই তুলতে শুরু করলো রুক্মিণী। এতক্ষণ জেগে থাকার অভ্যেস যে ওর নেই। হঠাৎ দরজায় আওয়াজ হতেই পাটা গুটিয়ে একেবারে পেটের কাছে নিয়ে চলে এলো রুক্মিণী। ঘরে ঢুকে রুক্মিণীর দিকে ফিরেও তাকালো না ঋগ্বেদ। সোজা চলে গেল বাথরুমে। চেঞ্জ করে ফিরে এসে বিছানায় উঠতে যাবে, ঠিক তখনই রুক্মিণী বলে উঠল, এই যে শুনুন, আপনি কি আমায় ইগনোর করছেন? বাবা,
বুঝতে পারছো তাহলে? যাক, এইটুকু বুদ্ধি অন্তত আছে। তা বুঝতে যখন পেরেছো, তখন আর ফালতু না বকে সোফায় গিয়ে শুয়ে পড়ো। কারোর সঙ্গে বেড শেয়ার করা আমি একদম পছন্দ করি না। কথাটা শুনেই পা থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে গেল রুক্মিণীর। এই শুনুন, আপনি আমাকে কি ভাবছেন বলুন তো? আপনার পাশে শোয়ার জন্য আমি মরে যাচ্ছি? তাহলে জেগে আছো কেন? ঘুমিয়ে পড়তে পারতে। কি করে ঘুমোবো? মরার খাটে শুয়ে ঘুমোতে ভয় করবে না? মরার খাট? হাউ ডেয়ার ইউ! কি বলতে চাইছোটা কি তুমি? কেন? সাদা বিছানা, সাদা পর্দা, সাদা ফুল মরার খাট নয় তো কি? এবার হাসি পেল ঋগ্বেদের। মেয়েটা কি খুব রেগে গেছে? বুঝতে পেরে ওকে আর একটু রাগানোর লোভটা সামলাতে পারল না ও। বলল, হো, আমি বুঝতে পেরেছি তুমি কেন এতক্ষণ জেগে বসেছিলে। আরে, নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছ, তাই তো? আরে কাম অন, স্পিক আউট। কি কি বলবো? কি বুঝতে পেরেছেন আপনি? কেন? আসলে তুমি এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে নিজেকে ঠিক সামলে উঠতে পারছো না। পারবেটাই বা কি করে? দেখেছো নাকি এমন কাউকে? ভেবেছিলে আমি এলে আপনার গলাটা ভালো করে টিপে দেব। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি কিন্তু ঋগ্বেদের সঙ্গে কথা বলছো। এই এক সেকেন্ড, বারবার নিজের নামটা বলতে থাকেন কেন বলুন তো আপনি? নিজের নামটা ভুলে যান নাকি সেলফ অবসেসড? এই, মুখটা বন্ধ করে ঘুমোবে নাকি অন্য কিছু ব্যবস্থা নেব? চুপ করে গেল রুক্মিণী। থাক বাবা, আজকে আর এর থেকে বেশি ডোজ হয়ে গেলে ওর কপালেই দুঃখ আছে। চুপচাপ বিছানায় শুয়ে পড়ল ও। ভালো লাগে না এই বিছানায়, সব সাদা সাদা, কিরকম ভূতের মতো। ভয় করে না নাকি? রুক্মিণী, প্লিজ, আমাকে কালকে অফিস বেরোতে হবে। মুখটা বন্ধ করে ঘুমোও। চোখ বন্ধ করে ঘুমোতে হয়, বুঝলেন? মুখ বন্ধ করে নয়। তাহলে দয়া করে তুমি চোখ বন্ধ করে ঘুমোও। ও হ্যাঁ, ওয়ার্ড্রবে একটা লাল বক্স রাখা রয়েছে, ওটা নিয়ে নিও। লাল বক্স? কি আছে লাল বক্সে? ডিভোর্স পেপার। মানে? এই এক মিনিট, আপনি কি আমাদের বিয়েটা হিন্দি সিনেমা পেয়েছেন নাকি সস্তা গল্পের বই? ফুলশয্যার রাতে বর বউকে দিল ডিভোর্স পেপার? না, এত সোজা নয়। এরকম কথা কিন্তু ছিল না। তা বাক্স করে কেউ ডিভোর্স পেপার দেয় নাকি গাধি? কি আছে সেটা কালকে নিজেই দেখে নিও। এখন প্লিজ আমাকে ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। সত্যি ডিগবাজি খেতে পারেন আপনি। অচেনা অজানা পরিবেশ, পাশে এক্কেবারে অপরিচিত একজন। তাও কেন জানে না রুক্মিণীর চোখে নেমে এলো শান্তির ঘুম। হয়তো এতদিনের পরিশ্রম, এত চিন্তা, সবকিছুর ক্লান্তি ওর দু চোখে ভিড় করে এসেছে। সত্যি কি তাই? নাকি ওই এক চিলতে লাল রঙের জন্য পাশের মানুষটার সঙ্গে ওর সম্পর্কের সমীকরণটা এতটাই বদলে গেছে যে এই মাত্র কয়েকদিন পরিচিত মানুষটার পাশে শুতে একটুও দ্বিধা বোধ হচ্ছে না রুক্মিণীর। ঋগ্বেদের ব্রেকফাস্ট প্লেট দেখেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল রুক্মিণীর। মুখ দিয়ে কোনো কথাই সরছে না। একটা বলে স্যুপ, সঙ্গে দুটো টোস্ট, এক কাপ ব্ল্যাক কফি, এই হলো ঋগ্বেদের ব্রেকফাস্ট। ম্যাডাম, আপনি ব্রেকফাস্টে কি নেবেন? এতক্ষণ ধরে অ্যাটেন্ডার মেয়েটার কথা কানেই যায়নি রুক্মিণীর। ম্যাডাম। এবার ডেকে উঠতেই চমকে উঠে মেয়েটার দিকে তাকালো ও। তারপর বলল, এই সেদ্ধ ঝোল আর পাউরুটি বাদ দিয়ে খাবার যদি কিছু থাকে তো নিয়ে এসো। এটা সেদ্ধ ঝোল আর পাউরুটি নয় রুক্মিণী, এটা ভেজিটেবল স্যুপ, আর তার সাথে এটা টোস্ট। ইস, সুস্থ মানুষ আবার এসব খায় নাকি? না গো, সুস্থ থাকার জন্য মানুষ এসব খায় রুক্মিণী। আমি খাই না। ইস, কি জঘন্য দেখতে। মা, ও মা, আমি এসব খাবো না। তোমাদের রান্নাঘরটা আমাকে একটু দেখিয়ে দাও না। আমি বরং গরম গরম লুচি আর আলু চচ্চড়ি করে নিয়ে আসি। আনন্দে রক্তিমা দেবীর চোখ দুটো চকচক করে উঠল। লুচি আলু চচ্চড়ি? আহা, জিভে জল চলে এলো মা। কতদিন ব্রেকফাস্টে লুচি খাইনি জানিস তো? আমার এই ছেলে লুচি খেতেই দেয় না। সেটা তোমার শরীরের জন্যই মা। এই যে
এই মেয়ে, তুমি যা খাবে খাও, আমার মায়ের কিন্তু ডায়েট চার্ট বাঁধা, তাই মাকে তুমি একদম এসব খাওয়াতে যাবে না। চুপ করুন, আপনি ওই সেদ্ধ খেয়ে অফিস যান, বাকিটা আমি বুঝে নেব। মানুষ নাকি অন্য কিছু, কিছুই বুঝি না বাবা। গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল রুক্মিণী। লুচির নাম শুনে জিভে যে একেবারেই জল আসেনি ঋগ্বেদের এমনটা নয়। ছোট থেকেই লুচি খেতে খুব ভালোবাসে ঋগ্বেদ, কিন্তু মায়ের কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, সুগার, তাই মায়ের জন্য এইটুকু স্যাক্রিফাইসও করতেই পারে। কিন্তু এই মেয়েটা তো একেবারেই অবুঝ। না, একে ভালো করে বাড়ির নিয়ম কানুন শেখাতেই হবে, না হলে তো সবকিছু শিখে তুলে ছন্ন ছাড়া জীবন কাটাতে হবে। দেখতে দেখতে কেটে গেছে আরো কয়েকটা দিন। ঋগ্বেদের বাড়িতে একেবারে পাকা গিন্নি হয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে রুক্মিণী। আজকে এই ঘর পরিষ্কার করছে তো কালকে ওই আলমারি পরিষ্কার করছে, আজকে এটা গুছোচ্ছে তো কালকে ওটা গুছোচ্ছে, আর রান্না বান্না তো সুযোগ পেলেই করছে। যদিও রান্না বান্নার ব্যাপারটা ঋগ্বেদের কাছে চেপেই যায়, কারণ ঋগ্বেদ যদি জানতে পারে যে ও টুকটাক ভালো মন্দ রান্না করে রক্তিমা দেবীকে খাওয়াচ্ছে, তাহলেই রুক্মিণীর গর্দান একেবারে ঘ্যাচাং ফু। এদিকে বেশ কয়েকদিন অফিসের ঝামেলায় জর্জরিত ঋগ্বেদ। প্রায় দিনই বাড়ি ফিরছে অসহ্য মাথা যন্ত্রণা নিয়ে। আজকেও ঠিক একই পরিস্থিতি। রুক্মিণী একাই ছিল ঘরে। ঋগ্বেদ এসেছে টেরই পায়নিও। বেশ কিছুদিন ধরেই রূপকদা কল করছে। সাধারণত অ্যাভয়েড করে রুক্মিণী, কিন্তু আজকে প্রায় ৩-৪ বার কলটা আসার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারল না ও। কি হয়েছেটা কি? কেন বারবার আমায় কল করছো? বললাম তো আমি ভালো আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। ঋগ্বেদ যথেষ্ট ভালো, ওর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। প্লিজ তুমি একটু নিজের কাজে কনসেন্ট্রেট করো। তোমার উপর আমি একটা খুব বড় দায়িত্ব দিয়েছি, কেন তুমি বুঝতে পারছো না? রুক্মিণী, ও তুমি ব্যস্ত আছো? ঠিক আছে, ক্যারি অন, আমি পরে আসছি। ও কখন এলেন? ওই আমি একটু ফোনে। হ্যালো, হ্যাঁ আমি পরে কথা বলছি। তা ফোনে এত সিরিয়াস হয়ে কার সাথে কথা বলছিলে? বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ ঠিক ধরেছেন, প্রেম করছিলাম। কিন্তু আপনার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? খুব ক্লান্ত হয়ে আছেন? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, মাথাটা একটু যন্ত্রণা করছে। আমার জন্য একটু কফি করে এনে দিতে পারবে প্লিজ? হ্যাঁ এনে দিচ্ছি। এই নিন আপনার কালো কুৎসিত বিচ্ছিরি তেতো কফি। প্লিজ রুক্মিণী, আমার মাথাটা সিরিয়াসলি খুব যন্ত্রণা করছে, প্লিজ একটু চুপ করো। তাড়াতাড়ি এগিয়ে গেল রুক্মিণী। তারপর বলল, জানেন তো গ্রামে থাকলে মাঝে মাঝে আমারও খুব মাথার যন্ত্রণা করতো। আসলে সারাদিন রোদে রোদে ঘুরে বেড়াতাম তো, দিয়ে সন্ধেবেলায় যখন বাড়ি আসতাম খুব কষ্ট হতো। তখন দিদি ভাই আমার মাথায় একটা তেল মালিশ করে দিত, আর নিমেষেই সব যন্ত্রণা ভ্যানিশ হয়ে যেত। আপনি একবার ট্রাই করবেন। আজকে সত্যি সত্যি মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ঋগ্বেদও তাই আর না করল না। ওকে, বাট দেখো, যন্ত্রণা কিন্তু কমার বদলে বেড়ে যেন না যায়। মানুষ হলে কমে যাবে। নিচে নামতে নামতেই চিৎকার করে ঋগ্বেদকে কথাটা বলল রুক্মিণী। পাজি মেয়ে একটা। নিন মেঝেতে বসে পড়ুন চটপট। আমি মেঝেতে বসবো? কখনোই হতে পারে না। আমি চেয়ারে বসবো, তুমি মেঝেতে বসো। হ্যাঁ, আমি তো পেতনি না, মেঝেতে বসে বসে বড় বড় হাত বাড়িয়ে আপনার মাথায় মালিশ করে দেব। এই তো, আমি জানতাম, আমি ঠিক জানতাম যে তুমি জানো যে তুমি আসলে কি। আসলে জানতে জানতেই তো মানুষ তোমার মতো হয়ে ওঠে না? কি বললেন? ঠিক আছে, আমি তো ওইটা। তাহলে আপনি নিজে নিজে নিজের মাথা মালিশ করুন। এই না, প্লিজ রুক্মিণী, আমার সত্যিই প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। ওয়েল, আমি মেঝেতেই বসছি, তুমি বরং ম্যাসাজটা করেই দাও।
মন দিয়ে ভালো করে মাথায় তেল মালিশ করা শুরু করলো রুক্মিণী। তবে মুখ বন্ধ রাখা তো ওর পক্ষে সম্ভব নয়। এটা সেটা বকবক করেই চলল। আচ্ছা, আপনি রোজ রোজ আসছেন আর বলছেন মাথার যন্ত্রণা হচ্ছে, টেনশন হচ্ছে। আপনার অফিসে কি কোনো সমস্যা চলছে? হ্যাঁ, ওই আছে তো বটেই, অনেক চিন্তা। আসলে গ্রাফিক্স ডিজাইন টিমে, ও বাদ দাও, তুমি বুঝবে না, ছাড়ো। শুনুন, উচ্চ মাধ্যমিক পাশ মানে কিন্তু অশিক্ষিত নয়। গ্রাফিক্স ডিজাইনিং আমি জানি, আমার পরিচিত একজন গ্রাফিক্স ডিজাইনার আছে। তোমার পরিচিত গ্রাফিক্স ডিজাইনার? জানা ছিল না তো। চন্দনী গ্রাম এত উন্নত কবে থেকে হয়ে গেল? যথেষ্ট উন্নত, শুধু আপনাদের শহরের মানুষদের মতো অত দেখনদারিটাই নেই। তা তোমার পরিচিত সেই গ্রাফিক্স ডিজাইনারটি কি কোনো চাকরি করেন, নাকি তোমার মতোই আগানে বাগানে গাছের মগ ডালে ঘুরে বেড়ান? আপনি তাকে খুব ভালো করেই চেনেন। আমার দিদির হবু বর, রূপকদা, মানে রূপক জামাইবাবু। ওহো, হ্যাঁ 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 হ্যাঁ, আই ক্যান রিমেম্বার। ওই তোমাদের গ্রামের ওই লম্বা করে ছেলেটি, তাই না? যে তোমাদের গ্রামের বাড়ির ওই দেওয়ালগুলো পেন্টিং করে। আর তাছাড়া তোমার ওই আলতার ডিজাইনটাও তো। বাবা, বাড়ির দেওয়াল তো নয় মেনে নিলাম, আপনি তো আমার পায়ের আলতাও দেখেছেন। হ্যাঁ দেখেছি, আসলে নকশাটা খুব সুন্দর, তাই দেখেছি। না হলে পাটা তো যা। কি হলো, থেমে গেলে যে? এ তো ভালোই মাসাজ করছিলে। আমি জানোয়ার, আমার পা জঘন্য, আমি অশিক্ষিত, এত অপমান সহ্য করতে পারছি না। আপনি বরং নিজের কাজ নিজেই করে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এমনিতেও যন্ত্রণাটা একটু কমেছে। আচ্ছা শোনো, তোমাদের ওই রূপক, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তাই না? আমাকে পূজা একবার লিংক পাঠিয়েছিল। ছেলেটি বেশ ট্যালেন্টেড। আচ্ছা, ওকে যদি আমাদের কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অ্যাপয়েন্ট করতে চাই, মানে অ্যাপ্রোচ করি আর কি, তাহলে কি ও রাজি হবে? আলবাত করবে, অবশ্যই করবে, নিশ্চয়ই করবে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কিসের? আসলে রূপকদা না কারোর ফেভার নেওয়া পছন্দ করে না। আপনি যে চাকরি দিতে চাইলে কিছুতেই রাজি হবে না। আমি যে চাকরি দিতেই বা যাব কেন? আরে ওকে অফিসে এসে ইন্টারভিউ দিতে বলো। যদি হি গট সিলেক্টেড তাহলে দেখা যাবে। আর এর মধ্যে আমার কোনো পারসিউয়েশন থাকবে না। তবে শুনে ভালো লাগলো যে ছেলেটির আত্মসম্মান বোধ রয়েছে। না হলে আজকাল চাকরির জন্য মানুষ তো প্রায় পায়ে পড়তেও রাজি হয়ে যায়। না না, আমাদের রূপকদা কিন্তু একেবারেই এরকমটা নয়। খুব ভালো মানুষ জানেন। ছোটবেলা থেকে তো কম দুষ্টুমি করিনি আমি, কিন্তু রূপকদা প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমাকে গার্ড করে গেছে, একেবারে শক্তপোক্ত সিমেন্টে বানানো দেওয়ালের মতন। আমাকে যখন কেউ বকাবকি করতে আসতো, রূপকদা মুখের ওপর বলে দিত, আমার মিনিকে কেউ কিচ্ছু বলবে না, বললেই তাকে উচিত শিক্ষা দিয়ে দেব। আর তাছাড়াও আমি আর রূপকদা তো মাঝে মাঝে স্কুটি করে এদিক সেদিক ঘুরতে যেতাম। আর আমাদের ওখানে যে নদীটা আছে না, অঞ্জনা নদী, সমানে নিজের মনে কথাগুলো বলে যেতে থাকলো রুক্মিণী। আড্ডা দিয়েছি। ছোটখাটো ওই মিষ্টি মেয়েটাকে হঠাৎ করে এত খুশি হয়ে যেতে দেখে কোথাও যেন একটা কিছু অদৃশ্য কাঁটার মতো বুকে বিঁধছে ঋগ্বেদের। কেন এমনটা হচ্ছে? ওর বউ অন্য কোনো পুরুষের প্রশংসা করছে, তাতে ওর কি? প্রথমত ঋগ্বেদ যে রুক্মিণীকে ভালোবাসে এমনটা তো নয়। আর তাছাড়া যে ছেলেটাকে নিয়ে আলোচনা হচ্ছে সে তো রুক্মিণীর হবু জামাইবাবু। তাহলে সমস্যাটা কোথায়? মুখ ফসকে ঋগ্বেদ বলে ফেলল, তা এই রূপক দা যখন তোমার বডিগার্ড হয়ে সারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো, তাহলে তাকে বিয়ে না করে আমার ঘাড়ে এসে চাপলে কেন মামনি? হঠাৎ করেই রুক্মিণীর উজ্জ্বল চোখ দুটো দপ করে নিভে গেল। প্রচণ্ড ঝড় ওঠার আগে পরিবেশ যেমনটা খুব শান্ত হয়ে যায়, ঠিক তেমনই হঠাৎ করেই পরিস্থিতি যেন কেমন থমথমে হয়ে গেল। চটপট নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল রুক্মিণী। তারপর বলল, ধুর, কি বলছেনটা কি আপনি?
অফিসের চাপে না আপনার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আপনাকে বললাম না, রূপকদা আমার দিদি ভাইয়ের হবু বর, আর আর আমার দিদি ভাই রূপকদাকে খুব ভালোবাসে। সরাসরি রুক্মিণীর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল ঋগ্বেদ। আর তোমার রূপকদা কাকে ভালোবাসে? কাকে আবার? আমার দিদি ভাইকে। এবার উঠুন তো, অনেক বকবক করেছেন, নিজের কাজ করুন। আমি নিচে যাই, দেখি মা কি করছে। রুক্মিণী। হঠাৎ করেই ঋগ্বেদের গলার শব্দে থমকে দাঁড়ালো রুক্মিণী। আমি যখন ঘরে এলাম তখন তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? আমি বললাম না, আমার এক বান্ধবী। তুমি কি আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছ রুক্মিণী? মাথাটা নিচু করে ঋগ্বেদের দিকে ঘুরে দাঁড়ালো রুক্মিণী। তারপর ঘাড় নেড়ে হ্যাঁ বলল। কি? আপনার মাথা আর মুন্ডু। কোনো রকমে কথাগুলো বলেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল রুক্মিণী। চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিল ঋগ্বেদ, আর নিজের মনে মনেই বলে উঠল, সমস্ত সত্যিটা আমি জেনেই ছাড়ব রুক্মিণী, কারণ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি কোনো দিন মেনে নেব না। কি মনে হচ্ছে বন্ধুরা, কি হবে এর পরের পর্বে? একটি ভালোবাসার উপাখ্যান অন্তিম পর্ব শুনুন আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ভালোবাসার মরশুমের পাশে থাকুন আর শুনতে থাকুন ভালোবাসার মিষ্টি মিষ্টি গল্প। একটি ভালোবাসার উপাখ্যান 3য় পর্ব আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30 নিয়ে আসব আমরা। তবে যেতে যেতে যে কটা কথা প্রতিবার বলে যাই, সেই কথাগুলো আজও বলতে চলে এলাম। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তাছাড়া আপনারা তো জানেনই, ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। ওয়েবসাইট লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংকটাও, সম্ভব হলে ফলো করে দেবেন সেখানেও। তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন শ্রায়ন্তী, উজ্জ্বল, শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, স্নেহা দাস, রিমা দে, মোহিনী ভট্টাচার্য, মাসুমা আক্তার, শুভ্রা মিদ্দে, কোনা রোজারিও সহ আরও অনেকেই। চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, ঋগ্বেদ সাধারণত ব্রেকফাস্টে কি খায়? যদি জানা থাকে আপনার সঠিক উত্তর তাহলে অবশ্যই চটপট টাইপ করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।